দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ যমুনা টিভির নিয়মিত আয়োজন বিশ্লেষণ অনুষ্ঠানে। আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। আজ আমরা জানবো ঢাকা শহরের অন্যতম দূষিত এলাকা হাজারীবাগ সম্পর্কে। সম্প্রতি বিশ্বের দুটি সংস্থা হাজারীবাগের এই এলাকাকে পৃথিবীর অন্যতম দূষিততম এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সংস্থা দুটির প্রতিবেদনে বলা হয়েছে, হাজারীবাগ এখন বিশ্বের পঞ্চম দূষিততম এলাকা। শুধু তাই নয়, এই এলাকার 200টি নিবন্ধিত ট্যানারি থেকে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য নিঃসরিত হচ্ছে, তাতে বিপর্যস্ত হয়ে পড়ছে এই এলাকার লাখো মানুষের জনজীবন। ধানমন্ডি ঢাকা মহানগরীর অন্যতম অভিজাত এলাকা, যেখান থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই হাজারীবাগ, যা এখন বিশ্বের অন্যতম দূষিত এলাকা। মূলত ট্যানারি বর্জ্যে সৃষ্ট এই এলাকার দূষণমাত্রা এখন এতটাই ভয়াবহ যে বিশ্বের পঞ্চম দূষিত এলাকা হিসেবে স্থান করে নিয়েছে এই হাজারীবাগ। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট ও সুইজারল্যান্ডের গ্রিন ক্রস নামের দুটি প্রতিষ্ঠান, যারা শিল্প দূষণ ও জনজীবনে এর প্রভাব নিয়ে গবেষণা করে আসছে। আমরা হচ্ছি দুই কান কাটা। আমাদেরকে কেউ বসবাসের অযোগ্য নগরী বললে তাতেও আমরা লজ্জিত হই না। আমাদের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ 10টা দূষণকারী প্রতিষ্ঠানের মধ্যে থাকলে তাতেও আমরা লজ্জিত হই না। কেমন করে হাজারীবাগের মানুষেরা এবং ঢাকা শহরের মানুষেরা এফেক্টেড হচ্ছে? এক হচ্ছে পানির আধার আমাদের শেষ হয়ে যাচ্ছে। আপনি হাজারীবাগ ট্যানারি এলাকায় গেলে দেখবেন ওখানকার নারীরা অভিযোগ করে তাদের যে স্বর্ণের চুড়ি, সেটা স্বর্ণের রংটা বিকৃত হয়ে যাচ্ছে। যেখানে স্বর্ণের উপর ট্যানারির যে গ্যাসটা হয় তার এরকম ক্ষতিকারক প্রভাব মানুষের শ্বাসযন্ত্রের উপর, তাহলে তার কীরকম প্রভাব পড়ছে? আমি তো মনে করি যদি একটা নিরপেক্ষ কস্ট বেনিফিট অ্যানালাইসিস হয়, লাভ ক্ষতি অ্যানালাইসিস হয়, যে ট্যানারি থেকে আমরা কি পেলাম আর ট্যানারির কারণে আমরা কি হারালাম, তাহলে ট্যানারি কোনো অবস্থাতেই লাভজনক একটা শিল্প বাংলাদেশের জন্য বিবেচিত হবে না। কিন্তু এটাকে টিকিয়ে রাখতে হবে উন্নত বিশ্বের স্বার্থে, কারণ উন্নত বিশ্ব এখন আর এই শিল্পগুলো করে না। তাদের ওখানকার ক্রেতারা এই জাতীয় বিলাসবহুল যে পণ্য, সেগুলো আমাদের থেকেই নেবেন কুড়িয়ে কুড়িয়ে। তারপরেও আমি বলবো যে ট্যানারিকে কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে চালু করা যায়। প্রতিষ্ঠান দুটির তথ্য অনুযায়ী হাজারীবাগের 270টি নিবন্ধিত ট্যানারি থেকে প্রতিদিন 22,000 ঘনলিটার বর্জ্য নিঃসরিত হয়, যার মাধ্যমে বুড়িগঙ্গার পানিতে মিশে যাচ্ছে ক্রোমিয়াম নামের ভয়ঙ্কর এক রাসায়নিক, যা মানবদেহে ক্যান্সার ছড়ায়। ক্রোমিয়াম সল্ট যেটা ইউজ করা হয় আর কি, সেইটা আমরা সবসময় বুড়িগঙ্গাতে ডিসচার্জ করছি এবং সেই স্পটে অনেক হাই ক্রোমিয়াম কনসেন্ট্রেশন পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে পানির উপরে একটা বড় ধরনের প্রভাব। এছাড়াও আসলে আরও যে সমস্ত কঠিন বর্জ্য যেগুলো নিক্ষিপ্ত হচ্ছে, সেটাও আসলে আমাদের নগর জীবনের, বিশেষ করে ওই এলাকার যে বসতি আছে সেটার উপরে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশ্বের 49টি দেশের তথ্য উপাত্ত নিয়ে পরিচালিত গবেষণায় আরও বলা হয়েছে, ট্যানারি বর্জ্যে সার্বিকভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এই মহানগরীর লাখ লাখ মানুষের। হাজারীবাগের শিল্প দূষণ নিয়ে নানা আলোচনা সমালোচনা আর প্রতিবাদ হলেও বাস্তবতা হচ্ছে চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। আর সেজন্যই হয়তো হাইকোর্ট থেকে বারবার নির্দেশনা আসলেও এখনো পর্যন্ত এখান থেকে ট্যানারিগুলো স্থানান্তর করা সম্ভব হয়নি। হাজারীবাগে মানুষ আসলে কতটা দুঃসহ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করে তা এখানে এসে স্বচক্ষে না দেখলে বোঝা সম্ভব নয়। সবসময় অসহ্য দুর্গন্ধ, কালো ধোঁয়া, সবকিছু মিলিয়ে চরম এক দুঃসহ পরিস্থিতির মধ্যেই তাদের বসবাস। আর এখানে যারা কাজ করেন সেই সকল শ্রমিকরা বেশিরভাগই ব্যবহার করেন না স্বাস্থ্য সুরক্ষা বর্ম, আর সে কারণেই কেমিক্যালের সংস্পর্শে এসে তারা আক্রান্ত হন মারণ ব্যাধিতে। সুইটি, সুমাইয়া, তানিয়া হাজারীবাগের গজমোহন এলাকার এই রাস্তায় ওদের একমাত্র খেলার জায়গা। তাদের বসতঘরের পাশ দিয়েই গেছে হাজারীবাগের প্রায় 200 ট্যানারির বর্জ্য অপসারণের সবচেয়ে বড় নর্দমা। এ থেকে আসা দুর্গন্ধের সাথে কষ্টসাধ্য এক মিতালি করেই থাকতে হচ্ছে তাদের। সাথে আছে শতাধিক পোলট্রি প্রোটিন তৈরির কারখানা থেকে নির্গত ধোঁয়া। সবকিছু মিলিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে এই এলাকার প্রায় 2 লাখ মানুষ। এই ট্যানারির পানি আমাদেরকে পান করতে হয়, কারণ ওয়াসার পাইপ লাইন যখন ফাটে
ওই ফাটার পাইপ দিয়ে পানিগুলো ঢুকে। আর এটাতে এমনই একটা কেমিক্যাল আছে যেটা সোডিয়াম বাইক্রোমেট, সেই সোডিয়াম বাইক্রোমেটটাও আমাদেরকে খেতে হচ্ছে। পরিবেশের অবস্থা খুবই খারাপ এবং সরকারের দিক কোনো খেয়াল নেই। চামড়া শিল্পে প্রায় ৬৫,০০০ শ্রমিক কাজ করেন, যাদের বেশিরভাগকেই প্রতিনিয়ত নানা ধরনের ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসতে হয়। ক্রোমিয়াম এগুলোর একটি, যা মানবদেহে ক্যান্সার ছড়ায়। এছাড়া সালফার, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন ধরনের অ্যাসিডের ব্যবহারের ফলে সবসময়ই এসব শ্রমিককে থাকতে হয় ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে। কাশলে কালো কক যে বাড়ায়, ককটা কালো বাড়ায় আর কি। তো আমরা তো জানি ক্ষতি হালকা পাতলা হয়, এখন ক্ষতি হলে তো করার কিছু নেই, কাম তো করে কাজকর্ম তো খাইতে হইব। ক্রোমিয়াম অত্যন্ত ক্ষতিকর একটি পদার্থ। আমরা জানি যে ক্রোমিয়াম প্রধান সমস্যা যেটি, সেটা হলো যে শরীরের বিভিন্ন অংশে এটা জমে থাকে এবং সেটা শরীর থেকে আর বের হয় না। এই এলাকার পোলট্রি ফিড তৈরির ছোট ছোট কারখানাগুলোতে প্রতিনিয়ত শ্রমিকদের ধোঁয়ার মধ্যে কাজ করতে হয়, যার ফলে মারাত্মক ক্ষতির শিকার হয় তাদের ফুসফুস। বিপদ জেনেও বাধ্য হয়েই এই ধরনের কাজ করেন এই এলাকার শ্রমিকরা। হাজারীবাগে ট্যানারি দূষণে ঠিক কী পরিমাণ মানুষ ক্ষতির শিকার হচ্ছেন তার সাম্প্রতিক সুনির্দিষ্ট কোনো তথ্য কারো কাছে নেই। তবে ৩ বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয় এই এলাকার প্রায় ৫ লাখ মানুষ সরাসরি ট্যানারি দূষণের শিকার হচ্ছেন। আর যারা সরাসরি ট্যানারিতে কাজ করেন তাদের শতকরা ৯০% মানুষই ৫০ বছরের বেশি বাঁচতে পারেন না। বাংলাদেশের ট্যানারিগুলোতে যথেচ্ছাভাবে ব্যবহার করা হয় ক্রোমিয়াম নামের ভয়াবহ এক কেমিক্যাল। এই ক্রোমিয়াম কিভাবে তিলে তিলে একজন শ্রমিকের জীবনকে শেষ করে দেয়, সেই খবর জানবো একটা বিরতির পর। দর্শক, আবারও আমন্ত্রণ বিশ্লেষণ অনুষ্ঠানে। যেমনটি বলছিলাম ক্রোমিয়ামের কথা। এই ক্রোমিয়াম এমন একটি ভয়াবহ রাসায়নিক যা সারা বিশ্বের শিল্প কারখানাগুলোতে অনেকটাই সতর্কতার সাথে ব্যবহার করা হয়, কিন্তু বাংলাদেশের ট্যানারি শিল্পের এই কারখানাগুলোতে ক্রোমিয়াম ব্যবহার করা হয় যথেচ্ছভাবেই। আর এই ক্রোমিয়াম মিশ্রিত চামড়ার উচ্ছিষ্ট থেকে যে পোলট্রি প্রোটিন তৈরি হয়, সেখান থেকে তা মানবদেহে ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাজারীবাগের এইসব ট্যানারি থেকে প্রতি বছর প্রায় ২৫ কোটি বর্গফুট চামড়া রপ্তানির জন্য প্রস্তুত করা হয়, যাতে সাধারণত ব্যবহার করা হয় ক্রোমিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, লেড সহ বিভিন্ন ধরনের ধাতব যৌগ। চামড়া চকচকে আর টেকসই করতে ব্যবহার করা হয় নানা রকম অ্যাসিড, যেগুলোর মধ্যে জনস্বাস্থ্য আর পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ক্রোমিয়াম। ক্যান্সার সংক্রামক এই ভয়ঙ্কর পদার্থ সম্পর্কে শ্রমিকদের ধারণা নেই বললেই চলে। আগে মনে কর সমস্যা ছিল, মনে কর সমস্যাটা কাটি গেছে, এখন সহায় গেছে। আগে কি সমস্যা হতো? মনে কর অসুখ বিসুখ হয়েছিল, মনে কর গন্ধ সহ্য করতে পারতো না, পাতলা পায়খানা হইতো, এটা মনে করেন আস্তে আস্তে এখন সহায় গেছে। বুঝি ভাই, এখন তো খাটি খাওয়ার লাগবো, বুঝলে তো মনে করেন কারখানা তো ঢুকতে পারি না পোলাপান নিয়ে, এখন কাজ করবো কি এই কাজ ছাড়া। গন্ধটা এটা আমাদের এই শুটকে মাছের আদারাতে আসে না, এই আশেপাশে এই যে ময়লা আবর্জনা ফালাইতেছে তো এখান থেকে গন্ধটা আসে। আর এই ধুমাটা কোনো সমস্যা নেই, এটা মনে করেন এটাও একটা চামড়া, এখানে অসুস্থ হয় আবার হয় না, মানে এটা আল্লাহ মানুষ বলতে আল্লাহ পাকে রোগ পাঠাইছে দুনিয়ার ভিতরে, ঠিক আছে। তখন মনে করেন ডাক্তারে গেলে জ্বর তো হবেই, জ্বর মানুষ বলতেই হয়, তাছাড়া অন্য কোনো সমস্যা হয় না এখানে। আমাকে করতে করতে এটি সয়া উঠছে, হয় এমন জ্বর জারি, এটি তো বসে থাকলেও হইব, এটি সবসময় জন্য হয় না। মনে করেন যখন ঠান্ডা তখন না শরীর খারাপ হয়, গরমের কালাইলে কিছু না। এছাড়া নতুন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে ক্রোমিয়াম মিশ্রিত চামড়া বর্জ্য থেকে তৈরি পোলট্রি প্রোটিন। ট্যানারিগুলোর বর্জ্য বা ভুসি একসময় মাটিতে পুঁতে ফেলা হতো, তবে এখন এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী এগুলো থেকে মাছ ও হাঁস মুরগির জন্য খাবার তৈরি করছে, যার মাধ্যমে সম্প্রসারিত হয়েছে বুড়িগঙ্গা পাড়ের দূষণের মাত্রা, তৈরি হয়েছে নতুন স্বাস্থ্য ঝুঁকি। ক্রোমিয়ামের ইস্যু নিয়ে কিছু রিপোর্ট হলো 2 বছর আগে। তখন এটা নিয়ে সরকার একটি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি করেছিল ক্রোমিয়ামের নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় এবং ট্যানারি এই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায়, কিন্তু পরবর্তীতে সেই কমিটির কার্যক্রম খুব বেশি এগোয়নি।
কিন্তু সরকার যদি এই ব্যাপারে উদ্যোগী না হন এখন থেকে, তাহলে দেখা যাবে যে আগামী হয়তো 5, 7 বা 10 বছর পরে আমরা দেখতে পাবো যে আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন বা যারা আমাদের নতুন প্রজন্ম, তাদের অনেকেই দেখা যাচ্ছে যে তাদের কৈশোর বয়স থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ছেন। এটি বাংলাদেশের জন্য একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হিসাবে বলে আমি মনে করি। এই বিশেষজ্ঞ যতই কথা বলুন না কেন, শ্রমিকরা এখনও ক্রোমিয়াম সম্পর্কে অন্ধকারেই আছেন। হাজারীবাগ থেকে ট্যানারি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার আন্দোলন চলছে অনেক দিন ধরেই। হাইকোর্টও কয়েকবার নির্দেশনা দিয়েছেন এখান থেকে যাতে যত দ্রুত সম্ভব ট্যানারিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে মালিকপক্ষ নানা অজুহাতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বারবার বিলম্ব ঘটাচ্ছে, আর যে কারণেই এখনো পর্যন্ত হাজারীবাগ থেকে সরেনি প্রায় 200টি ট্যানারি। বুড়িগঙ্গা দূষণের জন্য দায়ী হাজারীবাগের ট্যানারি নিয়ে প্রতিবাদের শুরু 1994 সালে। 2001-এ উচ্চ আদালত বুড়িগঙ্গা পাড়ের সব ট্যানারি ও অন্য শিল্প কলকারখানায় বর্জ্য শোধন যন্ত্র ইটিপি স্থাপনের নির্দেশ দেন। এই নির্দেশ মানা না হলে 2009-এ ট্যানারি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু এই নির্দেশও নানা কূটকৌশলে অমান্য করা হচ্ছে। অভিযোগ আছে এতে পরোক্ষভাবে সহযোগিতা করছে সরকার। মূলত 3টা কারণে হাজারীবাগ ট্যানারি এখান থেকে স্থানান্তরিত হচ্ছে না। সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্যানারি মালিকেরা এখান থেকে যেতে চান না, তারা হাজারীবাগের জায়গাটুকুনো চান। দ্বিতীয় হচ্ছে যে সাভারে সরে গেলে তাদেরকে ইটিপি পরিচালনার জন্য যে ব্যয়টা নির্বাহ করতে হবে সেটা তারা করতে চান না, কারণ তাদের ব্যবসার প্রফিট তাতে কমে আসবে। 3 নম্বর কারণটা হচ্ছে সরকার হাজারীবাগ ট্যানারি মালিকের পক্ষ অবলম্বন করেছে। আদালতে তাদের পক্ষে সরকার সময় চায়। কাজে সরকারের যে রেগুলেটরের ভূমিকা, স্টিক প্লে করার যে ভূমিকা, সেটা সরকার একেবারেই এখানে করছেন না। তারা কোনোভাবেই ব্যবসায়িক গোষ্ঠীকে খেপাতে চান না। আর চতুর্থ একটা বড় কারণ আমার মনে হয়, গার্মেন্টসে যেটা আমরা দেখেছি ক্রেতারা চাপ প্রয়োগ করে, ট্যানারি পণ্যের ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের সেই চাপটা আমরা অনুভব করিনি। এসব কারণেই সাভারের হেমায়েতপুরের পরিকল্পিত চামড়া শিল্প নগরী প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। 2003 সালে শুরু এই প্রকল্পে এরই মধ্যেই 150-এরও বেশি ট্যানারিকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে রাস্তাঘাট, নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও এগিয়েছে। কিন্তু প্রকল্পের সবচেয়ে অপরিহার্য স্থাপনা কেন্দ্রীয় বর্জ্য শোধন কেন্দ্রের কাজ অনেক দিন ধরেই বন্ধ। হেমায়েতপুরের পরিকল্পিত চামড়া নগরীর গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এই ইটিপি, যার কাজ চীনা একটি কোম্পানি শুরু করলেও তা এখন বন্ধ আছে। প্রথম দিকে এই কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে শুরু হলেও অর্থের অভাবে এই কাজ বন্ধ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর তাই এই প্রকল্পের সাথে যে সকল চীনা টেকনিশিয়ান জড়িত ছিলেন তাদের বেশিরভাগই দেশে ফিরে গেছেন। এখন এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি পাহারা দেন শুধুমাত্র কয়েকজন প্রহরী। মূল জটিলতা যেটা, সেটা হলো যে আমরা যে সাভারে স্থানান্তর করবো ট্যানারিগুলো, সেখানে কিন্তু আপনার এখনও আমাদেরকে বর্জ্য শোধনাগার যেটাকে বলে যে সিটিপি, সেন্ট্রাল ইফুয়েন্ট ট্রিটমেন্ট বলে, সেটা কিন্তু অদ্যাবধি আপনার কোনো কাজ হয়নি। সুতরাং আমরা মনে করি যে সরকার যাতে অতি দ্রুত আপনার এই বর্জ্য শোধনাগার তৈরি করে আমরা যাতে সুষ্ঠুভাবে আপনার এইখান থেকে ট্যানারি স্থানান্তর করতে পারি, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। লালফিতার দৌরাত্ম্য নিয়ে কথা যতই হোক, মূল বিষয়টি হলো শিল্প মালিক আর সরকারের সদিচ্ছা। আর সেই সদিচ্ছা কবে জাগবে তার জন্যই অপেক্ষা নগরবাসীর। তাহলে হয়তো অনেকটা হাফ ছেড়ে বাঁচে বুড়িগঙ্গা, যাকে কেন্দ্র করেই আজকের ঢাকা 400 বছরের পুরাতন এই মহানগরী। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন।